দশ প্রত্যেকের নজর ছিল কি করতে যাচ্ছে বিএনপি। বিএনপির জন্য প্রথম চ্যালেঞ্জ হয়ে গেছে বিরোধী মতের উপর হামলা। ইতিমধ্যে বেশ কজনের প্রাণ গেছে, আমরা খবর পেয়েছি। টেলিভিশনগুলো খুব একটা সংবাদ প্রচার না করলেও সোশ্যাল মিডিয়াতে প্রতি মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে বিরোধী মতের উপর বর্তমান যারা সরকারে বসবে বিএনপি তাদের হামলার খবরগুলো, ধর্ষণের ঘটনা ঘটেছে। দুঃখজনক ব্যাপার হলো তারেক রহমান যখন নতুন মন্ত্রী পরিষদ গঠন নিয়ে ব্যস্ত, রাষ্ট্র নিয়ে চিন্তা করছেন, সেই সময়টা ইউনূস সরকারের বিদায় ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে দলীয় ব্যানারে কিছু সন্ত্রাসীরা মারমুখী হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় দেখা গেছে বিএনপির এমপি যারা নির্বাচিত হয়েছেন তারা এটাকে রোধের চেষ্টা করছে। আবার কোথাও কোথাও দেখা গেছে বিএনপি নেতারা, কর্মীরা জামাত এবং এনসিপির উপর হামলা করেছে। এই সংখ্যাটা ক্রমান্বয়ে বাড়ছে এবং এটা নিয়ে সব রাজনৈতিক মহলে উদ্বেগও বাড়ছে। সবকিছুর মধ্যে তারেক রহমান গতকালকে প্রেস কনফারেন্স করে যে বক্তব্য দিয়েছেন সেখান থেকে বিরোধী মত আশ্বস্ত হয়েছেন যে তারেক রহমান একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন যেটা হাসিনার মতো হবে না। এবং আজকে তারেক রহমান সবচেয়ে চমকপ্রদ যে কাজটি করলেন, একজন বিজয়ী ব্যক্তি বা আগামী যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলাদেশ নামক রাষ্ট্রের, তিনি পরাজিত শক্তি অর্থাৎ 11 দলীয় জোটের প্রধান ডাক্তার শফিকুর রহমান জামাতের আমিরের বাসায় হাজির হয়েছেন। এর পরপর তিনি আরেকটি দলের প্রধান এনসিপি নাহিদ ইসলামের বাসায় হাজির হয়েছে। আমরা ছবি দেখালে খুশি হবে নাকি আপনার ছবিতে সোশ্যাল মিডিয়া দেখে ফেলেছে? তারেক রহমান এবং ডক্টর শফিকের মধ্যে বেশ আনন্দ ঘনপূর্ণ মুহূর্তগুলো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। এবং বলা হচ্ছে যে শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জনাব তারেক রহমান। এই সময়টা যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনার গুরুত্ব পয়েন্টগুলো গণমাধ্যমে এসছে। দর্শক, শফিকুর রহমান তারেক রহমানকে ফুল দিয়ে বরণ করেন এবং দুজনেই বেশ কি বলবো যে দুটো রাষ্ট্রের মধ্যে দুটো বিবদমান বিরোধী দলের মধ্যে যে সৌজন্যতা আমরা দেখিনি এত বছর, সেটা আমরা দেখলাম দুজনের মধ্যে। জামাতের আমির তার একটা ফেসবুক ভেরিফাইড ফেসবুক স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমি তার এই আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা রাখি সংগ্রাম ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে। তিনি আরো বলেন, আমি এমন এক বাংলাদেশ করার স্বপ্ন দেখি যা হবে ফ্যাসিবাদ মুক্ত, সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় জোটের সাথে মিলে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক শাসনের উপর ভিত্তি করে পরিচালিত হবে। আমাদের আলোচনায় তিনি আশ্বস্ত করেছেন যে, অর্থাৎ জামাত আমির বলছেন যে তারেক রহমানের সঙ্গে আলোচনায় তারেক রহমান তাকে আশ্বস্ত করেছেন নির্বাচন পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে কোনো হামলা রোধে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন। আমি এই আশ্বাসকে সাধুবাদ জানাই। আমাদের প্রত্যাশা কোনো নাগরিকই যেন ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হন। জামাত আমির বলেন, জাতীয় স্বার্থের বিষয়ে আমরা নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করব। তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপোষহীন থাকবো। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের সমর্থন থাকবে, কিন্তু যেখানে জবাবদিহিতার প্রয়োজন হবে সেখানে আমরা সোচ্চার থাকবো। আমাদের উদ্দেশ্য সংঘাত নয় বরং সংশোধন, বাধা দেয়া নয় বরং পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে যা ন্যায় বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সাথে রাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ জামাত আমিরের এই বক্তব্যটি থেকে আমরা বুঝলাম যে তিনি তারেক রহমানকে এই বার্তাটা দিয়েছেন তারা একটা গঠনতান্ত্রিক ভালো বন্ধুর মতো বিরোধী দল হতে চায়। তারা জবাবদিহিতার কাছে জবাব চাইবে, আমার রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করবে। আমি বিশেষ করে 54 বছর পর বিএনপি একটি কার্যকর বন্ধু বা মিত্র হিসেবে বিরোধিতা পাচ্ছে। এর আগে শেখ হাসিনা আমরা দেখেছি যে বিএনপি জামাতকে আউট করে জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়েছে। এছাড়া বিএনপি আওয়ামী লীগকে, আওয়ামী লীগ বিএনপিকে পেয়েছে, যেখানে কার্যকর কোন বিরোধী দলকে আমরা সরকারের পক্ষ থেকে সাহায্য করতে দেখিনি বা বিরোধী দল আন্দোলন সংগ্রাম ছাড়া সরকারকে কোনোভাবে সহযোগিতা করেনি। কিন্তু এবারই আমরা লক্ষ্য করছি যে তারেক রহমান তার সৌজন্যতা সর্বোচ্চ পর্যায়ে, মানে তার যে সৌজন্যতা তিনি সর্বোচ্চ পর্যায়ে দেখিয়েছেন। অর্থাৎ তিনি বিজয়ের পর প্রবল বিরোধী মিত্রের কাছে তিনি ছুটে গেছেন এবং তিনি সেখানে গিয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এটা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন নজির স্থাপন করলেন তারেক রহমান। শুধু তিনি সেখানে যাননি, তিনি গেছেন নাহিদ ইসলামের সাথে দেখা করতে। সেখানে এনসিপির আক্তার সার্জিসরাও উপস্থিত ছিল। এই সময় নাহিদ ইসলাম তারেক রহমানকে বলেন, সারা দেশে এনসিপি নেতা কর্মীদের উপর বিএনপির
বা বিএনপির নামটি উচ্চারণ করে বলেছেন যে তাদের কর্মীরা আক্রমণ চালাচ্ছে, অনেকে মারধর করেছে, বাড়ি করে চালিয়ে দিয়েছে। তাদের কোনো সেখানে আশ্বস্ত করেছেন এটা বন্ধে তিনি সবচেয়ে শক্ত ভূমিকা পালন করবেন। তার মানে তারেক রহমান এই বিষয়টি ওয়াকিবহাল হবে। প্রশ্ন এখান থেকে দুটো আসে, এটা তো আমাদের সিনারি আজকের। এই ঘটনা থেকে তারেক রহমান কি বার্তা দিলেন? জামাত তারেক রহমানকে বোঝালেন আমরা আপনাকে সাপোর্ট দেব, রাষ্ট্রকে এগিয়ে নিতে, কিন্তু আপনি যদি কোনো ভুল করেন আমরা জবাব দিতে চাইবো। গুড। তারেক রহমান বললেন যে আমি আপনাদের সহযোগিতা চাই রাষ্ট্রকে এগিয়ে নিতে। দুর্দান্ত একটি কথা বললেন তারেক রহমান যে আমরা পূর্বের মতো ধর্মীয় করতে চাই না, কামড়াকান্ডি করতে চাই না ভাই ভাই। আমরা চাই এই রাষ্ট্র গঠন যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে পার্লামেন্টে বসে কিভাবে মানুষের ভাগ্য পরিবর্তন করা যায় এইভাবে কাজ করি, তাহলে রাষ্ট্র এগিয়ে যাবে। তারেক রহমানের মূল থিমটি বা বক্তব্যটি এটি ছিল। পাশাপাশি তিনি এই যে দুই নেতার বাসায় ছুটে গেছেন এটা দিয়ে তিনি বুঝিয়েছেন তার দলটা তিনি খোলা রাখতে চান বিরোধী দলের জন্য। প্রশ্ন হলো তারেক রহমান যদি চান তাকে কি করতে দেওয়া হবে? একদিকে দিল্লি, একদিকে শেখ হাসিনা, একদিকে বিএনপির মধ্যে ঢুকে পড়া বাম রাম বা ইসলাম বিরোধী মনোভাবাপন্ন নেতারা, পাশাপাশি দিল্লির এজেন্ট নেতারা তারেক রহমানকে এই কাজটি সঠিকভাবে করতে দেবেন। কারণ আমরা জানি প্রত্যেকটা নেতাই যারা দলের প্রধান তারা একটা গ্রুপের মধ্যে আটকে যান, তাদেরকে আটকে রাখা হয়, অদৃশ্যভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয় পেছন থেকে। এখনো পর্যন্ত তারেক রহমান যা বলছেন যা করছেন দুর্দান্ত, অসাধারণ, কিন্তু যারা পেছন থেকে তাকে নাড়বেন তারা কিভাবে নাড়বেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয়টি হলো সারা দেশে বিএনপি কর্মীরা যেভাবে হামলা, ঘরবাড়ি জ্বালানো, মানুষের উপর আক্রমণ, দখলদারিতে শুরু করেছে, এটা তারেক রহমান জিরো টলারেন্সে নিচ্ছেন, অর্থাৎ এটা বন্ধ করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবেন, রাস্তার শক্তি তিনি এটা করবেন, এটাও তিনি বলেছেন। তার মানে বিএনপি সেই সব মাফিয়াদের বা সন্ত্রাসীদের দুর্বৃত্তের জন্য আসছে একটা দুঃসময়, এটা আশাবাদী আমাদেরকে করছে। আরেকটি বিষয়, আগামী সরকার গঠনে তারেক রহমান বিভিন্ন দলের কাউকে মন্ত্রিত্বের অফার করেছে কিনা এই বিষয়টা এখন স্পষ্ট হয়নি, এটি আমি জানার চেষ্টা করেছিলাম কিন্তু এটির কোনো সদুত্তর পাইনি। তিনি নতুন মন্ত্রিসভা গঠন করছেন, সম্ভব অনেকের নাম আসছে। আমি দেখলাম বেগম খালেদা জিয়ার আমলে যারা সফল হয়েছেন মন্ত্রিত্বে তাদেরকে তিনি রাখছেন, যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে অনেকে কাটছাট করছেন। সবকিছু নিয়ে আমার কাছে মনে হচ্ছে তারেক রহমান একটা পজিটিভ বাংলাদেশের দিকে এগোতে চান। তবে দিল্লি এবং হাসিনার জন্য দুঃসংবাদটা হলো তারেক রহমান তার মা এবং বাবার পথ ধরে হাঁটছেন, আপাতত তাই মনে হচ্ছে। অর্থাৎ একটা বিষয় খেয়াল করে দেখেন, বেগম জিয়ার মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই 4 দলীয় জোট থেকে যে 20 দলীয় জোট হয়েছে এটা ভাঙেননি, এটাকে অক্ষুণ্ণ রাখার জন্য তিনি বহু লড়াই করেছেন। তিনি শেষ দিন পর্যন্ত সকল জোটকে কাছে রেখেছেন, আগলে রেখেছেন বট গাছের মতো, এবং জামাতও পরিবারের মতো বিএনপিকে সাপোর্ট দিয়ে গেছে। যখন ট্রাক কেউ সরাতে আসেনি মালিক ট্রাক, তখন মালিবাগে জামাত শিবিরের 2 জন প্রাণ হারিয়েছিল খালেদা জিয়ার এই আন্দোলনের শরিক হতে গিয়ে, কিন্তু বিএনপি কোথাও লাগেনি। তার মানে জামাতের সঙ্গে বিএনপির যে সম্পর্কটা ছিল এবং খালেদা জিয়ার একটা দুর্দান্ত পারফরমেন্সের জন্য তিনি একটা দল খালেদা জিয়া থেকে জোট ভেঙে আওয়ামী লীগে চলে গেছে এবং জামাতকে দিল্লি এবং হাসিনা যেটা অফার করেছিলেন যদি বিএনপি জোট ছেড়ে দেয় তাহলে তাদের নেতাকে ফাঁসি হবে না, তাদেরকে কোনো রকম ভাবে দায়িত্ব দেওয়া হবে। জামাত বেগম জিয়ার হাত ছাড়ে, জামাতও তার সর্বোচ্চ বন্ধুত্বের প্রমাণ দিয়েছে। তো এখন প্রশ্ন হলো আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশের জামাত এবং বিএনপি তারা সরকারি দল এবং বিরোধী দল হলেও তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু আমাদের মাঠের কর্মীরা মনে করছে জামাত তাদের প্রধান শত্রু আওয়ামী লীগ নয়। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা প্রকাশ্য মিছিল করছে যখন রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখা হয়েছে। অর্থাৎ বিএনপির যেসব নেতারা এই কাজগুলো করছে তারা কি বুঝতে পারছেন এটা দলের আদর্শের বাইরের একটি কাজ, বা তারা যে কাজটি করছেন আগামী দিনে এটি তাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর মাসুলের কারণ হতে পারে? বিএনপি মনে করছে তারা আওয়ামী লীগের সুবিধা এনে দিলে তারা সুবিধা পাবে। এবার নির্বাচনে বিএনপি জিতল হিন্দু এবং আওয়ামী লীগের ভোটে বাংলায়। যদি এই ভোটগুলো সিলেক্ট করতো বা যদি এই ভোটারগুলো না আসতো তাহলে জামাত থেকে ক্ষমতা এসে করতে পারতো, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আবার জামাত আশা করেছিল তারা হিন্দু এবং আওয়ামী লীগের ভোটগুলো পায়, আওয়ামী লীগ এবং হিন্দুরা জামাতের ভোট দেয়নি, কোনোভাবেই দেয়নি। আমি এমন হিন্দুকে বলতে শুনেছি তারা অপেক্ষা করছিলেন যেন জামাত আসে ক্ষমতা, যারা একটু শিক্ষিত হিন্দু মনে করছেন যে জামাত আসে তাদের জন্য ভালো। আমরা যারা একটু অশিক্ষিত হিন্দু তারা তো ওইসব বোঝেন না, তাদের মাইন্ডের মধ্যে যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যার তারা চলেন, সেভাবে তারা যেন যেহেতু ইসলামিক দল তাদেরকে ভোট দেয়নি। কিন্তু আসল জায়গাটা কি হলো, তারেক রহমান যখন চলে গেলেন ডক্টর শফিকের বাসায় তখন দিল্লিতে আগুন জ্বলা শুরু হলো, কারণ তারা এটি চাননি। তারা চেয়েছেন যেন জামাত এবং বিএনপির মধ্যে দূরত্ব বাড়ে, সংঘর্ষ বাঁধে, আর এখান থেকে তারা সুবিধা নেবেন। আওয়ামী লীগের যারা বিএনপির কোলাবোরেটর যারা বিএনপির সাথে নীরবে কাজ করছেন, গুপ্ত আওয়ামী লীগ যারা বিএনপিতে আছেন তারা এখনো চাইছেন
তারেক রহমানকে বোঝাতে যেন আওয়ামী লীগের রাজনীতিতে আবার স্টাবলিশ করা যায়। এখন পর্যন্ত তারেক রহমান এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি। সেটা হয়তো আমরা আগামী দিনগুলোতে বুঝবো যে তারেক রহমানকে কোনো চুক্তি বা যুক্তি চাপিয়ে দিয়েছে না দিলে। কিন্তু তারেক রহমান আওয়ামী লীগকে ক্ষমা করবেন? তিনি তো তার মায়ের মতো জেদি, আপোষহীন, তার উপরে বা তার পরিবারের উপরে বা তার দলের উপরে যা কিছু হয়েছে গত 18 বছরে তিনি কি ভুলে গেছেন? এখন তিনি কি কোনো কারণ দিল্লিকে কোনো চুক্তি করে এসছেন কিনা এটাই আসবে আওয়ামী লীগ বাংলাদেশে ইস্টাবলিশ হবে। কারণ যদি কোনোভাবে আওয়ামী লীগকে তারেক রহমান অ্যাক্সেস তৈরি করে দেন রাজনীতি, সঙ্গে সঙ্গে বিরোধী মত পোষণ করবে বা বিরোধী মতই বলবে তারেক রহমান দিল্লির কাছ থেকে এই শর্তে ক্ষমতা গ্রহণ করেছে, আর বাংলাদেশের ডিপি স্টেট এই কারণে বিএনপিকে জিতিয়েছে অন্যায়ভাবে, জামাতকে পরাজিত করেছে। তারেক রহমান কি এই প্রশ্নটার সুযোগ দেবেন? এগুলো আলোচনা আসবে। পাশাপাশি আগামী রাজনীতির জন্য জামাত সহযোগিতা করবে, কিন্তু জামাত মাঠের রাজনীতি খুব স্ট্রং। একটা ভঙ্গুর অর্থনীতির যে অবস্থা বাংলাদেশের, সেই অর্থনীতির মধ্যে তার কেমন দায়িত্ব নিচ্ছেন, তিনি এই দায়িত্ব কতটুকু পালন করতে পারবেন, তার টিম কতটুকু সফল হবে, এটা হয়তো সময়ের আগে বোঝা যাবে। কিন্তু তারেক রহমান যদি বিএনপি জামাতের সহযোগিতা নিয়ে থাকেন এবং পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালনা করেন, সেক্ষেত্রে আমার মনে হয় রাষ্ট্র সঠিক পথে যাবে। এখন যদি কোনোভাবে দিল্লি আবারও জামাতের সঙ্গে বিএনপির একটা বড় দূরত্ব তৈরি করে, সেই দূরত্বটা যদি রাজপথের সমাধান খুঁজতে হয়, তাহলে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। এখন প্রত্যেকের চাওয়া হলো যেন জামাত এবং বিএনপির মধ্যে নেপথ্যের এই আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে। একজন শক্তিশালী সরকারি দল, একটা শক্তিশালী বিরোধী দল, তারা যেন নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালনা করে। কোনোভাবে যেন ফ্যাসিজমের নতুন ভাবে যাত্রা না হয় বাংলাদেশে, বা আওয়ামী লীগের মতো স্বৈরাচার ফ্যাসিস্ট যেন আবার না ঢুকতে পারে। যারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলছে, মনে রাখবেন আগামী দিন তারাই তাদের দ্বারা শেষ হবে। এই ভুলটা বিএনপিকে কোনোভাবে করতে দেওয়া যাবে না। আর সর্বশেষ যে কথাটি বলেছে, তারেক রহমানের উচিত হবে বা বিএনপির উচিত হবে জুলাই সনদের বাস্তবায়ন। কারণ এটি আজকে তারেক রহমানের জন্য কঠিন মনে হতে পারে, কিন্তু আগামী ইতিহাস বলছে এটি আবার বিএনপির জন্য নতুন পথ হতে পারে। যেমন উদাহরণ দেবে, কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক পদ্ধতি বিএনপি চায়নি, এটি চেয়েছিল জামাত এবং আওয়ামী লীগ। পরবর্তীতে বিএনপি যখন আওয়ামী লীগ ক্ষমতা এসে পরের পর্যায়ে এসে এটি আদালতের মাধ্যমে এই কেয়ারটেকার পদ্ধতি বাতিল করে দেয়। দেখবেন জিয়া লাস্ট 15-16 বছর আন্দোলন করেছিলেন এই কেয়ারটেকার পদ্ধতির জন্য। প্রশ্ন হল, তারেক রহমানের বেগম জিয়ার বিএনপি প্রথমে কেয়ারটেকার মানেনি, 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছেন, পরবর্তী এই কেয়ারটেকার পদ্ধতি এনেছে জামাত আর আওয়ামী লীগ। কিন্তু যে বিএনপি মেনে নেয়নি, সেই বিএনপি পরবর্তী এই কেয়ারটেকারের জন্য আবার আন্দোলন করেছে। আবার যে আওয়ামী লীগ কেয়ারটেকারের জন্য দাবি করেছে, তারা কেয়ারটেকার বাতিল করেছে আদালতের ধারে বন্ধু রেখে। তো আজকে এই সময়টি দেশে মনে হচ্ছে যে নিম্নকক্ষ উচ্চকক্ষ জুলাই যে আমাদের অনেক কি বলবো মানে নতুন জুলাই আমাদের যে অনেক রকম ধারাগুলো, এই ধারাগুলো বিএনপির জন্য কঠিন মনে হচ্ছে। কিন্তু মনে রাখবে, বিএনপি আজকে ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে। এটা নিয়েও এটা দিতে হবে 5 বছর পর নতুন কেউ আসবে এই চেয়ারে, তখন বিএনপির জন্য এই জুলাই সনদ খুব কার্যকর, বা এটি যে বিএনপি লাগবে, তখন তো বিএনপি আবার মাঠে লাগবে যে না, ওই সময় যা হয়েছে আমি নতুন করে উচ্চকক্ষে আমরা আসন ভিত্তি না, আমরা যে ভোটের ভিত্তিতে পার্সেন্টেজের ভিত্তিতে আসুন। এই বিএনপি এই দাবিটি আবার করবে। আজকে তারা বলছে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, এই প্রশ্নগুলো বিএনপিকে আগামী দিনে পড়াবে। তার মানে হলো একটা তার কাছে আবেদন থাকবে যে এই বিষয়টিকে একটা সুরাহা করা উচিত। আমাদের সংবিধান, আমাদের ধারা, তত্ত্বাবধায়ক পদ্ধতি, এই যে এত মারপ্যাচ, এগুলো নিয়ে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে। যারা মানে হত্যা, ক্রসফায়ার, কত কাহিনী ঘটছে এগুলো নিয়ে। একটা রাষ্ট্র তখন উন্নত হয় যখন তার ভেতরে স্থিতিশীলতা আসে, রাষ্ট্রের প্রত্যেকটা সিস্টেম কার্যকর থাকে, প্রত্যেকটা দপ্তর ঠিক মতো কাজ করে। আপনি দেখেন পৃথিবীর কোন সভ্য দেশে জো বাইডেনের ডেমোক্রেট হেরে গেল, ক্ষমতা আসলে রিপাবলিক বিচার ডোনাল্ড ট্রাম্প, শুনছেন যে একদল আইন একটা কর্মীকে মেরেছে, থাপ্পড় মারছেন, তাদের কর্মীদের মধ্যে কোনো বাক বিতরণ শুনছেন? কিন্তু বাংলাদেশে চলছে নাকি 12 তারিখের পর থেকে বন্ধ কি চলছে? এটা কোনো সভ্য দেশ হতে পারে? এই যে জুলাই কার বিরুদ্ধে হয়েছে? ফ্যাসিস্টদের বিরুদ্ধে, তাই তো? গত 18টা বছর বিএনপি জামাত ছিল মুসলিম, আর জানেন ছিল কে? 11 সরকার ভার্সেস শেখ হাসিনা সরকার। কি জুলাই বাইনা করেছে? আজকে সেই মুসলিম দুটো দল যারা পাওয়ারে আসছে আর যারা বিদলে বসছেন, তারা কেন যেন জালিম হয়ে উঠতে চাইছে। হাসিনার দোষটা কি? সেদিন একজন আওয়ামী লীগের একজন লিখে ফেসবুকে লিখছেন যে কথাটা আমার খারাপ লাগছে, হাসিনা কত ভালো ছিল তোমরা বুঝবে বিএনপি 5 বছর শেষে। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। এই বিএনপি হাসিনার 15 বছর ঘুরে যাবে, তারা 5 বছর ক্ষমতা থাকে, এই কথাটা আওয়ামী লীগ বলছে। তার মানে কত ভয়ঙ্কর প্ল্যান আওয়ামী লীগের আছে। তেমনি বিএনপি অনেক হিসেব করে চলতে হবে, বিএনপি চিন্তা করে চলতে হবে। বিএনপির পেছন থেকে তাকে টেনে নামাবার জন্য, তাকে ফ্যাসিস্ট তকমা দেওয়ার জন্য বিশাল একটা গ্রুপ কাজ করবে। তারা জামাত না, তারা আওয়ামী লীগ, তারা বাম, তারা ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্ট, তারা এই নরেন্দ্র মোদীর দেশ। কারণ জিয়া পরিবার কখনো ভারতের পছন্দ হয়, এটা আপনি জানেন ভালো করে। তার মানে হলো আওয়ামী লীগকে আওয়ামী লীগের জায়গায় রেখে জামাত এবং বিএনপিকে আগামী দিনে একটা পরিচ্ছন্ন রাজনীতি করতে হবে।
তারেক রহমানের কাছে আমাদের দাবি থাকবে যেন তার নেতা কর্মীরা কোনোভাবেই পাওয়ার রাজনীতিটা না করে, দেশ গঠনের রাজনীতিটা করে। প্রত্যেকটা জায়গায় ছাত্র দল, যুব দল, এই দল সেই দল, তারা মিলে গেছে মাঠে, ব্যক্তিগত আক্রোশ হয়ে যাচ্ছে, এটা দখল করছে, ওটা দখল করছে, ওরে মারছে, এটা দলের লাভটা হচ্ছে কি, পুরো ভাবমূর্তি নষ্ট হচ্ছে দরকার। এই জিনিসগুলো ডকুমেন্ট থেকে যাচ্ছে, এই ডকুমেন্টগুলো আগামী নির্বাচনে বিএনপিকে পড়াবে, ভোগাবে। একজন আরেকজনের প্রতি, দুর্বলের প্রতি আক্রমণ করার কোনো সাহসিকতা নয়। এই ছেলেগুলো কদিন আগে মার খাচ্ছে, এখন আবার বিএনপি হাতে মার খাবে। এই আওয়ামী লীগ, এই বিএনপি জামাতের উপর অত্যাচার করছে, তখন তারা ছিল শীর্ষা করা হচ্ছে বন্ধু, এক বিএনপি আরেক জামাতকে নিজের হাতে খেলিয়ে দিয়েছে, একসাথে বনিয়ে বদলে পালিয়েছিলেন, এখন তারা শত্রু হয়ে গেছে। কেমন রে ভাই, আপনাদের মধ্যে এইটুকু ভাবে পেয়ে দিয়ে গত 20টা বছর আমরা একসাথে চলছি, 2টা বছর একসাথে চলতে পারবেন না আপনারা? অনেকে আমাকে বলেন ভাই আমি তো বিএনপি দালাল, অনেকে বলেন আপনি জামাতের গুপ্ত। আমি এই দুটোর মধ্যে সমন্বয় করতে চাই সবসময়, কারণ এই 20টা বছর আমি এই দুটো দলের মধ্যে থেকেছি, তাদের মধ্যে এই সৌহার্দ্য দেখেছি। যেখানে আমি অনেক বিএনপি নেতাদের কাছে যখন দেখা করতে যেতাম, কোনো কিছু দিতে যেতাম, তখন তারা বলতে একটু পরিমাণে বেশি না, যেখানে আমাদের জামাতের ভাইরা আছে। জামাতে আমার কোনো মনে আছে মীর কাসেম আলীর ছেলে বাচ্চা হয়েছে, মীর কাসেম আলী, তখন তিনি জেলে ছিলেন। তো আমি একটা সময় দিগন্তে কিছুদিন চাকরি করেছিলাম, তো চ্যানেল 1 ছেড়ে যখন আমি মানে 1 একদম আমাদের চ্যানেল 1 থাকতে হয় বাধ্য হয়ে, যে কোনো কারণে। তো দিগন্তে কিছু সময় কাজ করেছি, এরপর চলে গেছে 21 টিভি, তারপর তো লন্ডন চলে গেছে। ওই সময় আমার মনে আছে যে মীর কাসেম আলী এই পরিমাণ মিষ্টি গিয়েছেন যেন জেলে সবাই খেতে পারবে, কেউ কাউকে ছাড়া খাবার খেত না। সাইদি সাহেব যখন ছিলেন তার পেছনে সবাই নামাজ পড়তেন, সবাই তাকে বলতেন হুজুর আমাদের জন্য দোয়া করেন। এই বিএনপি সব বড় বড় নেতাগুলো সবাই তো জেল খেটেছেন। এই যে সৌহার্দ্য, এই যে ভালোবাসা, কেন কেন রাজনীতির মাঠে এসে তারা ভিন্নতা দেখি আমরা, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। বেগম জিয়া আমাদের নেত্রী, তিনি জামাতের প্রত্যেকটা ভুল খুলে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, কথা বলেছেন। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মুকাদ্দিস এবং অন্যরা যখন ভুল বলে আমি ম্যাডামের সাথে কথা বললাম সরাসরি, তুমি ম্যাডাম আমাকে নাম বলে লিখে দাও। তিনি আমার সামনে বসে এজেন্সি কয়েকজনকে ফোন করলেন, এবং এই পরবর্তী প্রত্যেকটা প্রোগ্রামে ম্যাডাম তাদের নাম দিয়ে চল করছে, তার যুবকদেরকে মুক্তি দেওয়া হোক, আগে তাদের পাওয়া যায়। অলিউল্লাহ এবং মুকাদ্দিস এই দুটো ছিলেন না। এই যে আন্তরিকতা ছিল, মাঠে ময়দানে পুলিশের সংঘর্ষে একজন আহত হয়ে পড়ে গেলে আরেকজন বিএনপি জামাত তুলে তুলে হাসপাতালে নিয়ে গেছে। মানুষের 20 বছরের 18 বছরের লড়াই সংগ্রাম হঠাৎ করে ভুলে যায়, কিভাবে একজনের আরেকজনের মাথায় বাড়ি দেন রে ভাই। একদল জামাতকে ভোট দিন, একদল দায়ী বলা কি বলেন ধানের শেষে ভোট দিন, এটা তো সৌন্দর্য গণতন্ত্রের। এটা বন্ধ করে দেবেন? আপনি কি এটাকে নৌকা পাইছেন? জামাকে বিগত সভাপতি অত্যাচার করছে, করেনি, কে করছে? আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের অফিসগুলো খুলে দিচ্ছেন আপনারা, আর জনতার ধানের শেষ হয়ে গেল শত্রু। এটা তো শেখ হাসিনা চায়, এটা তো দুনিয়া চায় না ভাই, বুঝছেন না কেন? আমার কথাগুলো ভুল দিয়ে শোনেন, আমি এই দুটো দলের মধ্যে সমন্বয় করতে চাই সবসময়। আমি চাই এই দুটো দল এক থাকুক, রাষ্ট্র গঠনে এরা একসাথে কাজ করুক, দুজন দুজনের বিরোধিতা করুক, সেটা পরিসীমিত হবে, সেটা গঠনতান্ত্রিক হবে, সেটা সৌন্দর্য রক্ষা করে শিষ্টাচারের মধ্যে। আমার বাড়িতে আগুন ধরে দিবেন, কালকে আমি ক্ষমতা আসলে আপনার বাড়ি আগুন ধরে দিব, তো এটা তো নিয়ম হবে। এটা বন্ধ করেন না ভাই। আপনি নেতা এটাকে নির্দেশ দিয়েছে, আপনার চাঁদাবাদের সুবিধার জন্য এটা করছে, তাই তো? আওয়ামী লীগ বহন কমিয়ে আছে যারা বিএনপি জামাতকে মারবেন কাটবেন, এটা কোনো মানে আমাদের এই মুসলিম দেশ, একটু বিবেক বুদ্ধিকে কাজে লাগান যে কি করছি আমরা, এটা বন্ধ করেন, প্লিজ এটা বন্ধ করেন। এটা বন্ধ না করলে আমাদের রাষ্ট্রটাকে ভুল পথে পেছন দিকে কেউ নিয়ে যাবে, আমারও ফ্যাসিজম কায়েম হবে। মনে রাখবেন এই বিএনপি আগামী 12 বছর পর আবার ভোট চাইতে হবে, তখন এই ডকুমেন্ট সেদিন মানুষের কাছে হাজির হবে। জামাত 22% থেকে 35 বা 40% চলে আসে, বুঝতে পারছেন কেন আসে? আমাদের ভুলের জন্য, আমাদের পুনরায় আসে, আমাদের চাঁদাবাজি টেন্ডারবাজির জন্য আসছে। নিজের দলটাকে নিজেরা ক্ষতিগ্রস্ত করছে, সবসময় তো লেখালেখা করতে পারবেন না। মানুষ ঘুরে যাচ্ছে বলে হাসিনা দেশ শেয়ার পালিয়েছে, মানুষকে ক্ষিপ্ত করবেন না, মানুষ জুলুম পছন্দ করেন। আমরা বিএনপি সরকারকে সাপোর্ট দিতে চাই, সমালোচনা করব, সেটা আমাদের গঠনতান্ত্রিক উপায় করতে হবে। বিএনপি এখন সরকার গঠন করবে, অনেক ভুল ত্রুটি হবে, সেটা আমরা সংশোধন করে দেবো, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকে এক থাকতে হবে। বিএনপি একটা মামলিক ভুল করবে আর আমি রাস্তায় মিছিল মিটিং জামা পড়া করবো, এটা যেন এবার আর না হয়, এটা যেন এটা না হয়। যেন তারেক রহমান খুব দুর্দান্ত যে কাজটি করলেন, দুর্নীতির ভাষায় গেলেন, তিনি বোঝালেন আমি আমার বাবা মায়ের মতো রাজনীতিটা করতে চাই, সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতিটা করতে চাই। জিয়া রহমান এই কাজটি করেছিলেন, তিনি সবাইকে রাস্তা করে দিয়েছেন রাজনীতি। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয় কেন তাকে?